হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল থিঙ্ক আ বিট। আজ আমরা যে কবিতাটা পড়তে চলেছি সেটি আ ফার ক্রাই ফ্রম আফ্রিকা। কবির নাম ডেরেক ওয়ালকট, যার জন্ম হয়েছিল 1930 সালে আর মৃত্যু হয়েছিল 2017 সালে। আমরা ওয়ালকট সম্পর্কে প্রথমে কিছুটা জেনে নিই। তার বার্থ, তার আর্লি লাইফ কিছুটা আমরা আগে জানব। তার জন্ম হয়েছিল 23 জানুয়ারি 1930 সালে। কোথায়? সেন্ট লুসিয়া, ওয়েস্ট ইন্ডিজ। তার সাথে তার টুইন ব্রাদার রোডারিকের জন্ম হয় এবং দু ভাই বিখ্যাত। ডেরেক ওয়ালকট খুব বিখ্যাত একজন কবি, তার পাশাপাশি তিনি একজন ড্রামাটিস্টও, এবং তার ভাই রোডারিক তিনিও একজন ড্রামাটিস্ট। দুই ভাই খুবই বিখ্যাত মানুষ। তাদের বাবা ওয়ারউইক, তিনি একজন গভর্নমেন্ট অফিসিয়াল ছিলেন, কিন্তু তাদের যখন মাত্র 1 বছর বয়স তখন তাদের বাবা মারা যান। তাদের যিনি মা ছিলেন অ্যালেক্স, তিনি ছিলেন একজন টিচার, এবং এই মায়ের প্রভাব এই দুই ভাইয়ের উপরে মারাত্মকভাবে পড়ে। তাদের লিটারেচার এবং আর্টের প্রতি যে আগ্রহ, সে আগ্রহটা জাগানোর পিছনে তাদের মায়ের বিরাট বড় অবদান ছিল। পরবর্তীকালে ডেরেক ওয়ালকট পড়াশোনা করেন সেন্ট মেরিজ কলেজে এবং ইউনিভার্সিটি কলেজ অফ দ্য ওয়েস্ট ইন্ডিজে তিনি পড়াশোনা করেন। এই পড়াশোনা করতে গিয়ে তার আলাপ হয় হ্যারল্ড সাইমন্সের সাথে, যে মানুষটির প্রভাব তার লেখালেখির জীবনে খুবই গভীরভাবে আমরা দেখতে পাবো। তাহলে এই হচ্ছে মোটামুটি ডেরেক ওয়ালকটের আর্লি লাইফ। চলো আমরা নেক্সট পয়েন্টের দিকে এগোই। আমাদের নেক্সট পয়েন্ট কি? লিটারারি ক্যারিয়ার অ্যান্ড রিকগনিশন। আমাদের মূল যেখানে আসতে হবে, তার যে আর্লি ওয়ার্কস, তার মধ্যে আমরা পাবো 25 পোয়েমস, এপিটাফ ফর দ্য ইয়াং, এবং তার লেখাতে বারবার করে কলোনিয়ালিজমের থিম উঠে এসছে, ক্যারিবিয়ানদের আইডেন্টিটির প্রশ্ন উঠে এসছে, বারবার করে তার লেখাতে থিমগুলো উঠে এসছে। তার পিছনে অনেকগুলো কারণ আছে, যে কারণগুলোর ব্যাপারে আমি এখন অতিরিক্ত ডিটেলে যাচ্ছি না। আমরা টেক্সটটা পড়তে পড়তে সেই বিষয়গুলো গভীরতায় আমরা পৌঁছাবো। মুদ্রা কথা খেয়াল রাখো, তার লেখাতে বারবার কলোনিয়ালিজমের প্রভাব উঠে এসছে, তার সেই থিম নিয়ে তিনি লিখেছেন, আর ক্যারিবিয়ানদের আইডেন্টিটি নিয়ে তিনি বারবার লিখেছেন। তার লেটার সাকসেসের মধ্যে আমরা পাবো, তার পরবর্তী লেখালেখির মধ্যে না গ্রিন নাইট, ওমেরস, এই লেখাগুলো পাবো। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে তিনি সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন 1992, খুব প্রেস্টিজিয়াস বিষয়, আমরা সবাই জানি। তার পাশাপাশি ম্যাকআর্থার ফেলোশিপ তিনি পেয়েছিলেন, এবং তিনি প্রফেসর ছিলেন বস্টন ইউনিভার্সিটির এবং ইউনিভার্সিটি অফ আলবার্টার। ওকে, এইগুলো হচ্ছে তার লিটারারি ক্যারিয়ার এবং তার যে সমস্ত রিকগনিশন, সেগুলো আমরা জানলাম। চলো আমরা পরের পয়েন্টের দিকে এগিয়ে যাই। সেটা হচ্ছে আমরা আজ যে পোয়েমটা পড়তে চলেছি, আ ফার ক্রাই ফ্রম আফ্রিকা, তার থিম কি এবং কোন কনটেক্সটে কবিতাটা লেখা হচ্ছে, এটা আমাদের জানা প্রচন্ড প্রয়োজনীয়। প্রথম যেটা দেখো লেখা আছে হিস্টোরিক্যাল সেটিং, রিটেন ডিউরিং দ্য মাও মাও আপরাইজিং ইন কেনিয়া, রিফ্লেক্টিং পলিটিক্যাল টার্ময়েল। এই জায়গাটা আমাদের প্রচন্ড ইম্পর্টেন্ট। আমরা জানি একটা সময় এই ব্রিটিশ কলোনিয়াল পাওয়ার, তারা এশিয়ার অনেকগুলো দেশকে দখল করেছিল, তার আফ্রিকার অনেকগুলো দেশকে দখল করেছিল। যদিও তারা আমাদের গল্প শুনিয়েছিল যে তারা তো দখল করতে আসেনি, সাদা চামড়ার মানুষেরা সবচেয়ে সভ্য, ভদ্র। আরও যে তাদের রুডিয়ার্ড কিপলিং বলে দিয়েছিলেন, ইট ইজ হোয়াইট ম্যানস বার্ডেন টু সিভিলাইজ দ্য নন হোয়াইট পিপল, যে সাদা চামড়ার মানুষদের, শ্বেতাঙ্গদের এটা নৈতিক দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। তারা যেহেতু সিভিলাইজড, তাহলে অন্যান্য মানুষদের মধ্যে সিভিলাইজেশনের বার্তা ছড়িয়ে দেওয়া, যেটাকে তারা গাল ভরা একটা নাম দিয়েছিল এনলাইটেনমেন্ট প্রজেক্ট। যে তারা এনলাইটেন্ড, তারা আলোকপ্রাপ্ত, এখন তাদের নৈতিক দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে বাদামি চামড়া এবং কালো চামড়ার মানুষদের আলোর পথ দেখানো। এটাই তো তারা এই হোক্স, এই ভণ্ডামি তারা ছড়িয়েছিল, এনলাইটেনমেন্ট প্রজেক্ট। কিন্তু আসলে তারা এই সব দেশে বণিকের সাজে আসে, পরে বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়ে যায়, যে গল্প আমরা সবাই জানি। আফ্রিকাতে এসে কিভাবে কলোনিয়াল পাওয়ার আফ্রিকাকে দখল করে নিচ্ছে, তার বর্ণনা আমরা দুর্দান্তভাবে পাবো চিনুমা আচিভির থিংস ফল অ্যাপার্ট নভেলে। মারাত্মকভাবে সেখানে আমরা পাবো। সেখানে দেখানো হচ্ছে কিভাবে তারা বাইবেল হাতে ধর্ম প্রচার করতে এসেছিল, আর কিভাবে বাইবেলের তলায় লুকানো ছিল বুলেট। যদি কেউ তাদের ধর্ম প্রচারে সাড়া দিচ্ছে, তাদের মেডিসিনের লোভে, তাদের শিক্ষার লোভে সাড়া দিচ্ছে, তাহলে খুব ভালো কথা। যদি কেউ সাড়া না দিচ্ছে, তার জন্য বেরিয়ে যাচ্ছে বুলেট। আমরা জানি যে ক্ষমতা দুভাবে ধরে রাখা যায়, একটা হচ্ছে ইডিওলজিক্যাল অপারেটাস,
একটা রিপ্রেসিভ অপারেটরস। প্রথমে তাদেরকে বোঝাও যে তোমরা অন্ধকারে আছো, আমাদের দায়িত্ব কর্তব্য তোমাদের আলোর পথ দেখানো, আলোর পথ দেখাতে তোমাদের এখানে আমরা এসেছি। তাতে যারা সাড়া দিল প্রচণ্ড ভালো, যারা সাড়া দিল না তাদের জন্য আছে রিপ্রেসিভ অপারেটরস, তাদের জন্য আছে বাইবেলের বদলে বুলেট। এইভাবে ধীরে ধীরে পুরো আফ্রিকাকে তারা দখল করছে। এবার স্বাভাবিকভাবে সিভিলাইজেশন শব্দটার কোনো নির্দিষ্ট সংজ্ঞা হয় না। যে সিভিলাইজেশনের বার্তা তারা বয়ে এনেছিল সেটা হচ্ছে ওয়েস্টার্ন ডেফিনেশন অফ সিভিলাইজেশন। কিন্তু আফ্রিকার নিজস্ব কালচার ছিল, নিজস্ব আইডেন্টিটি ছিল, নিজস্ব সিভিলাইজেশন ছিল, যেমন আমাদের দেশেরও ছিল। আমাদের দেশের সভ্যতা তাদের থেকে হাজার হাজার বছরের পুরনো। এবং যখন একটা বাড়ি অনেক পুরনো হয় সেই বাড়িতে শ্যাওলা জমে, সেই বাড়ির সংস্কার প্রয়োজন হয়, এটা আমরা প্রত্যেকে জানি। ইংরেজরা এসে করল কি, আমাদের ইতিহাসের যে হাজার হাজার বছরের ইতিহাস, সেই ইতিহাসের দু তিনটা খারাপ বিষয়কে তুলে ধরে ওইগুলো সে কুমিরের 9 নাম্বার বাচ্চাটাকে দেখানোর মতো আমাদের দেখাতে শুরু করলো। দেখো তোমাদের অতীতে সব খারাপ, দেখো তোমাদের অতীতে সব খারাপ। আর আমরা জানি পরবর্তীকালে হিটলারের প্রচার সচিব গোয়েবলস আমাদের বুঝিয়েছে, একটা মিথ্যেকে চিৎকার করে করে যদি 100 বার 1000 বার বলা হয় সেই মিথ্যাটাই মানুষ সত্য বলে ভাবতে শুরু করে। এইভাবে কলোনাইজড পিপলদের মধ্যে ইনফেরিয়রিটি কমপ্লেক্স ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু সবার মধ্যে এই ইনফেরিয়রিটি কমপ্লেক্স ঢোকানো যায় না। যারা সত্যরা বুঝতে পারে তার একসময় আন্দোলনে নামে। যেমন আমাদের দেশে কোল, ভিল, মুন্ডা থেকে শুরু করে সাঁওতাল থেকে শুরু করে পরবর্তীকালে সিপাহীরা, এবং তারা পরবর্তীকালে ব্যাপক জনসাধারণ আন্দোলনে নেমেছিল। কেনিয়াতে 1952 to 1960 এই দীর্ঘ 8 বছর ধরে কেনিয়াতে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন হয়, রক্তাক্ত সংগ্রাম ঘটে, দুই পক্ষের প্রচুর প্রচুর মানুষ মারা যায়, চারদিকে রক্ত ঝরতে থাকে। এই কেনিয়াতে একটা জনজাতি ছিল কিকু। কিকু জনজাতির নেতৃত্বে তৈরি হয় KLFA, কেনিয়া ল্যান্ড অ্যান্ড ফ্রিডম আর্মি, যাদের মাও মাও বলে ডাকা হতো। এই মাও মাও আপরাইজিং সম্পর্কেই আমাদের এই কবিতাটি লেখা। আমাদের মাথায় প্রশ্ন জাগবে, তাহলে কবি কোন পক্ষে ছিল? একদিকে ইংরেজরা, তারা জবরদস্তি একটা দেশকে দখল করে রেখেছে এবং বাইবেলের নাম করে এসে বুলেটের শাসন চালাচ্ছে সেখানে। অন্যদিকে যারা বিদ্রোহী, সেই দেশের যারা অ্যাবরিজাইন্স, তারাও যে রক্তাক্ষয়ী সংগ্রামে নেমেছে, সেইখানেও কিন্তু অনেক নিরীহ মানুষের বলি দিচ্ছে তারাও। তার কবি কোন পক্ষে আছেন সেটাই কিন্তু পুরো কবিতাটার আসল মজা। সেন্ট্রাল থিম আমরা এই কবিতায় কি খুঁজে পাবো? এক্সপ্লোরস ডিভাইডেড লয়ালটিজ এন্ড পোস্ট কলোনিয়াল আইডেন্টিটি কনফ্লিক্ট, যেটা আমি বলছিলাম। এই যে সেন্ট লুসিয়া, যেখানে আমাদের কবির জন্ম হচ্ছে, যেখানে তিনি বড় হচ্ছেন, ডেরেক ওয়ালকট, এই সেন্ট লুসিয়ার যে পলিটিক্যাল রিয়েলিটি সেটার অদ্ভুত ধরনের ছিল, যার ফলে ডেরেক ওয়ালকটের যিনি অ্যানসেস্টার্স তাদের মধ্যে হোয়াইটও ছিল আবার ব্ল্যাকও ছিল। তার অ্যানসেস্টার্সদের মধ্যে যেমন ইউরোপিয়ান ছিলেন তেমনি আফ্রিকানও ছিলেন। ফলে দ্য পোয়েট ওয়াজ ডিভাইডেড। তিনি বুঝতে পারছেন না তার ইউরোপিয়ানদের সাপোর্ট করা উচিত না আফ্রিকানদের সাপোর্ট করা উচিত। তার আরও একটা সমস্যা কি, তিনি সেই ইউরোপিয়ানদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ তার পছন্দের ভাষা, যে ভাষায় তিনি লেখালেখি করছেন, যে ভাষায় তার সাহিত্য সৃষ্টি করছেন তিনি। অন্যদিকে আফ্রিকার সাথেও তার একটা পুরনো সম্পর্ক আছে, তার অ্যানসেস্টার্সদের মধ্যে অনেক আফ্রিকান ছিল, এবং সে আফ্রিকানদের উপর যে অত্যাচার চালাচ্ছে সাদা চামড়ার মানুষগুলো, সেটাও তিনি সহ্য করতে পারছেন না, কারণ তিনি একজন সেন্সিটিভ পোয়েট। ফলে তার মধ্যে একটা মারাত্মক কনফ্লিক্ট দেখা দিচ্ছে। এই যে বিষয়টা বলছিলাম, ডিভাইডেড লয়ালটিস, কার পক্ষ নেবেন তিনি, সেই নিয়ে একটা মারাত্মক কনফ্লিক্ট তার ভেতরে চলছে। তার পাশাপাশি পোস্ট কলোনিয়াল আইডেন্টিটি কনফ্লিক্ট। পোস্ট কলোনিয়াল পিরিয়ডে সাদা এবং কালো মিশে গেছে, মানে ওই যেটা বললাম তার অ্যানসেস্টারদের মধ্যে কেউ সাদা কেউ কালো, কারণ যখনই সাদা এবং কালো পাশাপাশি বাস করছে বহু বহু বছর ধরে, তাদের মধ্যে রিলেশনশিপ তৈরি হয়েছে। ফলে আজকে এই পোস্ট কলোনিয়াল কনটেক্সটে দাঁড়িয়ে এই বিষয়টা অনেকের জীবনে সত্য যে তার অ্যানসেস্টারদের মধ্যে সাদা এবং কালো দুই ধরনের মানুষই ছিলেন, যেটা আমাদের ডেরেক ওয়ালকটের সমস্যা দেখা দিয়েছে এই কবিতায় আমরা যেটা দেখতে পাবো। নেক্সট, পোয়েটস কনফ্লিক্ট, যে বিষয়টা আমি তোমাদের বলে দিলাম, স্ট্রাগলস বিটুইন আফ্রিকান হেরিটেজ অ্যান্ড ব্রিটিশ এডুকেশন, যেটা আমি বললাম যে তার পূর্বপুরুষদের মধ্যে অনেকেই ছিলেন আফ্রিকান, ব্ল্যাক আফ্রিকান, আবার তিনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিনি কবিতা লিখছেন, সেটা তার
প্রিয় ভাষা, যে ভাষায় তিনি তার সাহিত্য সৃষ্টি করে চলেছেন। এই দুটোর মধ্যে কনফ্লিক্ট। ইমোশনাল ডেপথ এক্সামাইন্স ভায়োলেন্স, কালচারাল ডিসপ্লেসমেন্ট অ্যান্ড মোরাল অ্যাম্বিগুইটি। আমরা এই কবিতা দেখতে পাবো মারাত্মক রকমের একটা ইমোশনাল স্ট্যান্ড থেকে তিনি কবিতাটা লিখছেন। সেখানে তিনি ভায়োলেন্স দেখাচ্ছেন, ভায়োলেন্সটা কোনো একটা সাইডে দেখাননি তিনি যেখানে বারবার করে বলেছেন এই কলোনিয়াল পাওয়ার, সেটা বহু বহু মানুষের উপর অত্যাচার চালিয়ে বহু মানুষকে হত্যা করে তারা এই দেশগুলোকে দখল করেছে। অন্যদিকে যে বিদ্রোহীরা হাতে অস্ত্র তুলে নিয়েছেন তারাও কিন্তু 6 বছরের একটা শিশুকেও ছেড়ে দেয়নি। তাহলে দুই পক্ষের ভায়োলেন্সকে তিনি দেখিয়েছেন এবং মারাত্মক ভাষায় তিনি সে ভায়োলেন্সটাকে তুলে ধরেছেন। তার পাশাপাশি দেখা যাচ্ছে তিনি কালচারাল ডিসপ্লেসমেন্ট, কিভাবে একটা দেশ তাদের নিজস্ব একটা কালচার ছিল, একটা অতীত ছিল, একটা ঐতিহ্য ছিল, সেই কালচারকে এসে শেষ করে দিচ্ছে কলোনিয়াল পাওয়ার। এবং তার এগেনস্টে তারা যখন লড়াইয়ে নামছে তারা কিন্তু কনফিডেন্ট যে মারাত্মক যে আমরা কলোনিয়াল পাওয়ারকে উচ্ছেদ করে দেবো, এটা নয়। এটা তাদের বাঁচার লড়াই, এটা তাদের অস্তিত্বের লড়াই, এটা তাদের কালচার হেরিটেজকে টিকিয়ে রাখার লড়াই। মরাল অ্যাম্বিগুইটি, ওই যেটা বললাম কবির মধ্যে একটা কনফ্লিক্ট চলছে, তিনি বুঝতে পারছেন না আমার স্ট্যান্ডটা কি হওয়া উচিত। যদিও কবিতাটা শেষ হচ্ছে কোয়েশ্চেন মার্ক দিয়ে, কিন্তু আমাদের কোথাও না কোথাও মনে হচ্ছে ইভেন আফটার ডাবল হেরিটেজ তিনি কিন্তু কোথাও না কোথাও আফ্রিকানদের দিকে ঝুঁকে আছেন। তার পেছনে একটা কারণ আছে, একটা লজিক আছে। কি? আমাদের সহানুভূতি দুর্বলের দিকেই বেশি থাকে। এবং তার পাশাপাশি আরও একটা বিষয় সত্য, যে আজকে মাওরা হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হয়েছে নিজেদের কালচারকে বাঁচানোর জন্য। তারা কিন্তু কোথাও অন্য কারো বাড়িতে গিয়ে আঘাতটা করেনি, তারা নিজের বাড়ি বাঁচানোর লড়াই করছে। আর ইউরোপিয়ানরা লুটপাটের লড়াই চালাচ্ছে। তাহলে নর্মালি আমাদের সিম্প্যাথি আলটিমেটলি কার দিকে যাওয়া উচিত, এটা নিশ্চয় আমার আর বলার প্রয়োজন নেই। চলো এরপর আমরা কবিতায় ঢুকে পড়ি এবং কবিতাটা পড়তে পড়তে বাকি আমরা অন্যান্য বিষয়গুলো জেনে নেব। তাহলে আমরা এবার পোয়েমটা পড়ি। পুরো পোয়েমটাতে আমরা 3টে স্ট্যান্জা পাবো, 10, 11 এবং 12 লাইনের। 10 + 11 + 12 = 33। তাহলে মোট আমরা 33 লাইনের একটা কবিতা পড়ব। আমরা ফার্স্ট স্ট্যান্জা পড়ি, প্রথম 10টা লাইন, তারপর 11 লাইন, তারপরে 12 লাইন। ঠিক আছে? তাহলে প্রথম দিকে তাকাও। A wind is ruffling the tawny pelt of Africa। এই অংশটুকু আগে আমরা বুঝি। A wind is ruffling, রাফলিং মানে কি? ঘেটে দেওয়া। মাঝে মাঝে দেখবে বড়রা করে না, বড়রাই বেশি এটা করে অভ্যস্ত, মাথার চুলটা এসে ঘেটে দেয়, সেটা হচ্ছে রাফলিং। দ্য টনি পেল্ট, টনি মানে হচ্ছে ব্ল্যাক অর ব্রাউন। আর পেল্ট কি? পেল্ট হচ্ছে ফারি স্কিন, ফারি স্কিন অফ অ্যান অ্যানিম্যাল, যেটা হয়তো ক্লদিং বা রাগস বানানোর কাজে লাগে, অফ আফ্রিকা। এই অংশটুকু আগে বোঝো। এখানে আফ্রিকাকে একটা অ্যানিম্যাল হিসেবে দেখানো হচ্ছে, কারণ আমরা জানি আফ্রিকা জায়গাটা হচ্ছে ফুল অফ বিস্টস। তাহলে এখানে ন্যাচারালি আফ্রিকার সাথে অ্যানিমেলের একটা মারাত্মক অ্যাসোসিয়েশন আছে, অ্যানিমেল অর বিস্ট, অর বিস্ট। আফ্রিকাকে এখানে একটা বিস্ট হিসেবে দেখানো হচ্ছে, যার ফারি স্কিন, যেটা ব্ল্যাক অর ব্রাউন কালার ফারি স্কিন, যেটা ওলট পালট হয়ে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে। মানে ভাবো একটা সিংহের কেশর যেটা ঝড়ে এদিক ওদিকে উড়ছে। এখানে কোন ঝড়ের কথা বলা হচ্ছে? আফ্রিকা নামের যে বিস্ট, কি এমন ঝড় যাতে তার পুরো কেশর উড়ে যাচ্ছে? আমরা বলছিলাম যে পুরো কবিতাটা লেখা হয়েছে মাও আপরাইজিং, যেটা 1952 to 1960 এই সময়। এই ঝড় কোন ঝড়? এই ঝড় হচ্ছে ওই যে কলোনিয়াল পাওয়ার ভার্সেস মাও, এই যে লড়াই চলছিল, সেই লড়াইয়ের ঝড়। এই লড়াইয়ের মাঝে পড়ে আফ্রিকা বা আফ্রিকার যারা সাধারণ মানুষ, তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। যেহেতু এটা মাও আপরাইজিং এর কনটেক্সটে লেখা, তার মানে এই ঝড় শুরু করার পিছনে দুটো ক্ষমতাই দায়ী ছিল। একটা ক্ষমতা হচ্ছে যারা বাইরের থেকে এসে জবরদস্তি দেশটাকে দখল করে রেখেছে, ব্রিটিশ কলোনিয়াল পাওয়ার। আর একটা ক্ষমতা হচ্ছে কেনিয়ান ল্যান্ড অ্যান্ড ফ্রিডম আর্মি বা সংক্ষেপে মাও। এই দুই পক্ষের লড়াইয়ের মাঝে পড়ে আফ্রিকার অবস্থা দুর্বিষহ। আশা করি প্রথম অংশটুকু বুঝতে পারলে। কিকু, কি বললাম? কিকু একটা ট্রাইবের নাম যারা কেনিয়ায় বাস করত, যারা এই কেনিয়া ল্যান্ড অ্যান্ড ফ্রিডম আর্মি তৈরি করেছিল। কিকু, কুইক অ্যাজ ফ্লাইজ, ব্যাটেন আপন দ্য ব্লাড স্ট্রিমস অফ দ্য ভেল্ট। প্রথমে ভেল্ট ওয়ার্ডটার মানে বোঝো।
বেল্ট ওয়ার্ডটার মানে হচ্ছে আনকাল্টিভেটেড গ্রাসল্যান্ড, যেটা আফ্রিকাতে প্রচুর পরিমাণে দেখা যায়। কিকুদেরকে এখানে ফ্লাইয়ের সাথে তুলনা করা হয়েছে, কুইক অ্যাজ ফ্লাইজ, তোমরা বুঝতে পারছো একটা সিমিলির ব্যবহার করা হয়েছে। এবং পয়েন্ট অফ কম্পারিজন কি, তারা এই ফ্লাইদের মধ্যে তারা প্রচন্ড কুইক, মানে প্রচন্ড দ্রুতগামী। তার মানে তারাও প্রচন্ড অস্থির হয়ে আছে। একটা মাছি যেমন কোথাও অস্থির হয়ে বসতে পারে না, তারাও প্রচন্ড অস্থির হয়ে আছে, প্রচন্ড চঞ্চল হয়ে আছে। তারাও তাদের যে ধৈর্য তাদেরও শেষ হয়ে গেছে ইংরেজদের অত্যাচারের মুখে পড়ে। তারাও এখন চাইছে যে কোনো মূল্যে, দরকার হলে রক্তপাত ঘটিয়ে, হাজার হাজার মানুষকে হত্যা করে ইংরেজদেরকে এই দেশ থেকে আমরা তাড়াবো। ব্যাটন আপন দ্য ব্লাড স্ট্রিমস অফ দ্য বেল্ট। ব্লাড স্ট্রিমস অফ দ্য বেল্ট এই জায়গাটুকু তো বুঝতে অসুবিধা নেই, যে এই পুরো আফ্রিকান যে আনকাল্টিভেটেড গ্রাসল্যান্ড, পুরো জায়গাটাতে আজকে রক্তের নদী বইছে। ব্যাটন ওয়ার্ডটার অর্থটা আমাদের একটু জানতে হবে। ব্যাটন ওয়ার্ডটার মানে কি? প্যারাসাইট, পরজীবী। তারা কি করে? তারা অন্যের মাধ্যমে বেঁচে থাকে। তাহলে এখানে হঠাৎ করে ব্যাটন ওয়ার্ডটা কেন ইউজ করা হলো এই কিকুদের সম্পর্কে? এবার লক্ষ্য করো, এখানে কিকুদের সমস্ত মানুষ সম্বন্ধে বলা হচ্ছে না, বলা হচ্ছে কাদের সম্বন্ধে? এই মাওদের সম্বন্ধে, যারা এই বিদ্রোহটা চালাচ্ছে তাদের সম্বন্ধে। কারণ নিশ্চিতভাবেই সমস্ত জনগণ এই বিদ্রোহে যোগদান করেনি, বা সমস্ত জনগণ এই সশস্ত্র আন্দোলনের পক্ষপাতী নয়। তার মানে এখানে কিকু বলতে কিকুরা একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষকে বোঝাচ্ছে, যারা এই মাও আপরাইজিংটা যারা পরিচালনা করছে। তাদেরকে বলা হচ্ছে ব্যাটন আপন দ্য ব্লাড স্ট্রিমস অফ দ্য বেল্ট। ব্যাটন মানে কি বললাম? অন্যের ভরসায় বেঁচে থাকা, মানে পরজীবী, প্যারাসাইটের জীবন যাপন করা। তার মানে যতটা পরজীবী এই কলোনিয়াল পাওয়ার, এই কলোনাইজার্স, ততটাই পরজীবী এই মাও বিদ্রোহীরাও। মানে এই যে কলোনাইজার্স যারা, ইংরেজরা, তারা এসে ভারতবর্ষ থেকে লুটে পুটে নিজেরা বড় লোক হচ্ছে, তারা এসে আফ্রিকা থেকে লুটে পুটে নিজেরা বড় লোক হচ্ছে। তার মানে তারা প্যারাসাইটস। অন্যদিকে এই বিদ্রোহের যারা নেতৃত্ব স্থানীয়, তারা তো মানে লড়াইটা কি হয়? রাজায় রাজায় লড়াই হয়, উল খাগড়ার প্রাণ যায়। মানে দাবার বোর্ডেরা তো আগে মনে না, রাজা তো আড়ালে থাকে। তাহলে এইখানে যারা বিদ্রোহের নেতৃত্ব স্থানীয়, তারাও ওই কলোনিয়াল পাওয়ারের মতোই, তারাও আড়ালে আছে, তারাও গোপনে আছে, তারাও এই বিদ্রোহের আবহাওয়া তৈরি করে তারা আত্মগোপন করে আছে। মরছে কারা? সাধারণ বোর্ডেরা। তাহলে কলোনিয়াল পাওয়ারের মতোই, কলোনাইজার্সদের মতোই এই বিদ্রোহের যারা নেতৃস্থানীয়, তারা হচ্ছে পরজীবী, তারা হচ্ছে প্যারাসাইটস। আমি আগেই বললাম, ডেরেক ওয়ালকট এই দুই পক্ষের কারো পাশেই দাঁড়াননি। হ্যাঁ, তিনি শেষে গিয়ে দাঁড়াবেন আফ্রিকার পাশে, তিনি শেষে গিয়ে দাঁড়াবেন কেনিয়ার পাশে, কিন্তু তিনি না এই কলোনাইজার্সদের পাশে দাঁড়িয়েছেন, না এই বিদ্রোহের নেতৃত্বের পাশে দাঁড়িয়েছেন। যে দুপক্ষ রক্তপাত ঘটাচ্ছে, সেই দুপক্ষের কারো পাশে তিনি দাঁড়াননি। তার বক্তব্য হচ্ছে এরা পরজীবী, এরা অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। এর পরের লাইনটা দেখো, কপসেস আর স্ক্যাটার্ড থ্রু আ প্যারাডাইস। এই লাইনটা থেকে আমি একটু পিছনে যেতে বলবো, যেটা হচ্ছে টাইটেল। এই পোয়েমটার টাইটেলটা কি? আ ফার ক্রাই ফ্রম আফ্রিকা। আ ফার ক্রাই ফ্রম, এই অংশটুকু একটু বোঝো। এটা দুটো সিগনিফিকেন্স থাকতে পারে। একটা হচ্ছে ডেরেক ওয়ালকট তো আফ্রিকাতে বসে নেই, তার বাড়ি হচ্ছে সেন্ট লুসিয়া, দ্য ওয়েস্ট ইন্ডিজ। তাহলে সেটা আফ্রিকা থেকে অনেকটা দূরে। কিন্তু যতটাই দূরে হোক, গাজার যখন শেষ বাড়িটা ভেঙে যাচ্ছিল, ইউক্রেনের মানুষের উপর যখন রাশিয়ার আক্রমণ হচ্ছিল, বা বাংলাদেশে যখন আক্রমণ চলছিল, বা মায়ানমারে যখন আক্রমণ চলছিল, প্রত্যেকটা আক্রমণ থেকে আমরা দূরে বসেছিলাম, কিন্তু আমাদের কষ্ট হচ্ছিল। বা যখন কয়েকদিন আগে পেহেলগামের ঘটনা ঘটল, আমরা সেখান থেকে দূরে বসে আছি, কিন্তু আমরা কষ্ট পাচ্ছি, কারণ আমরা ওটা ফিল করছি। যে কোনো সেন্সিটিভ মানুষ সে যে কোনো হামলায় কষ্ট পায়, তার মন কেঁদে ওঠে। তো তিনি বলছেন, আমি আফ্রিকা থেকে অনেকটা দূরে বসে আছি, কিন্তু আফ্রিকার যে সোশিও পলিটিক্যাল টার্ময়েল, চারদিকে যে লাশের পর লাশ পড়ে যাচ্ছে, সেটা দেখে আমি কষ্ট পাচ্ছি। যে আফ্রিকা একসময় প্যারাডাইস ছিল, যে আফ্রিকাকে বলা হতো প্যারাডাইস, এই পৃথিবীতে স্বর্গ, সে আফ্রিকার চারদিকে শুধু লাশ দেখতে পাওয়া যাচ্ছে, তার জন্য আমি কষ্ট পাচ্ছি। এই ফার ক্রাই ফ্রম, এই এক্সপ্রেশনটা আরও একটা অন্য মিনিং হতে পারে। আর ফার ক্রাই ফ্রম মানেটা কি? মানে হচ্ছে
যেটা ভাবা হচ্ছে তার থেকে রিয়েলিটি অনেক আলাদা। তাহলে আমরা বাইরের লোকজন কি ভাবি আফ্রিকাটা প্যারাডাইস, কিন্তু এখন আফ্রিকা কি অবস্থায় পৌঁছে গেছে, চারদিকে শুধু মৃতদেহ পড়ে আছে। তাহলে প্যারাডাইস থেকে আফ্রিকা এখন অনেকটা দূরে চলে গেছে, অ্যাবসলিউটলি ডিফারেন্ট ফ্রম হোয়াট ইজ এক্সপেক্টেড। তাহলে ফার ক্রাই ফ্রম এর দুটো সিগনিফিকেন্স হতে পারে, আর আমাদের কাছে দুটোই সত্য। এই কবিতার কনটেক্সটটা দাঁড়িয়ে কি বলা হচ্ছে, কপসেস আর স্ক্যাটার্ড থ্রু আ প্যারাডাইস। যে জায়গাটাকে একসময় প্যারাডাইস বলে ভাবা হতো, সেই জায়গায় চারদিকে এখন শুধু মৃতদেহ আর মৃতদেহ আর মৃতদেহ। কবির এটা কিচ্ছু যায় আসে না সেই মৃতদেহ কোনো ইংরেজের না, সেই মৃতদেহ কোনো আফ্রিকানের, কোনো কেনিয়ানের, প্রত্যেকটা আসলে মৃতদেহ। প্রত্যেকটা মৃত্যুরই তিনি বিরুদ্ধে, প্রত্যেকটা হিংসারই তিনি বিরুদ্ধে। প্রত্যেকটা মানুষেরই বাঁচার অধিকার আছে। হ্যাঁ, ইংরেজদের মধ্যেও অনেক নিরীহ ইংরেজ ছিল, যেমন একটু পরে তিনি একটা রেফারেন্স দেবেন একটা 6 বছরের শিশুর। অনলি দ্য ওয়ার্ম কর্নেল অফ ক্যারিয়ান ক্রাইড, ওয়েস্ট নো কম্পেশন অন দিস সেপারেট ডেড, ওয়েস্ট নো কম্পেশন অন দিস সেপারেট ডেড। আগে আমি সেপারেট ডেডটা বোঝাই। এই সেপারেট ডেড, এই এক্সপ্রেশনটার অর্থ কি এখানে? এই ডেড বডিটা হতে পারে কোনো ব্রিটিশের, হতে পারে কোনো আফ্রিকানের। কর্নেল অফ ক্যারিয়ান কি বলছে, মৃতদেহ জারি হোক না কেন তার জন্য আমাদের কম্পেশন বা সিম্প্যাথি দেখানোর কোনো প্রয়োজন নেই। তাহলে কে কর্নেল অফ ক্যারিয়ান? ক্যারিয়ান মানে কি? পচা গলা মৃতদেহ। তাহলে ওয়ার্ম আমরা জানি পোকামাকড়, তারা পচা গলা মৃতদেহ খেয়ে থাকে, কিন্তু ওয়ার্মকে কর্নেল অফ ক্যারিয়ান কেন বলা হচ্ছে? কর্নেল ওয়ার্ডটা কেন বলা হচ্ছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ লক্ষ্য করো, যেটা আমি একটু আগে দাবার কথা বলছিলাম, রাজা আড়ালে থাকে, মরার জন্য সামনে কাদের পাঠিয়ে দেয়? বোড়েদের, সৈন্যদের। এই যে কলোনিস্ট, এই যে কলোনাইজার, এই যে ইম্পেরিয়ালিস্ট, আসলে ইম্পেরিয়ালিজমের যে লাভের গুড় খাচ্ছে, আসলে কলোনিয়ালিজমের যে লাভের গুড় খাচ্ছে, প্রথম দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পরবর্তীকালে ইংরেজ সরকার, তার যারা মাথা, তারা কোথায় বসে আছে? তারা বসে আছে ইংল্যান্ডে। আর তাদের কর্মচারীদের পাঠিয়ে দিয়েছে ভারতবর্ষে, তাদের কর্মচারীদের পাঠিয়ে দিয়েছে আফ্রিকায়। ফলে আফ্রিকানরা মরল না বাঁচল, এমনকি তাদের দেশের সাধারণ সৈনিকরা মরল না বাঁচল, তাতে ওই কলোনিস্টের, ওই ইম্পেরিয়ালিস্টের কিচ্ছু যায় আসে না। এখানে ওই ইম্পেরিয়ালিজমের মাথার উপর যারা বসে আছে, এই কলোনিয়ালিজমের মাথার উপর যারা বসে আছে, তাদেরকে তিনি বলছেন ওয়ার্ম। ওয়ার্ম কি খেয়ে বেঁচে থাকে? পচা গলা মৃতদেহ। সেই মৃতদেহ আফ্রিকানের হলেও তাদের কিচ্ছু যায় আসে না, এমনকি তার নিজের দেশের লোকের হলেও তার কিচ্ছু যায় আসে না। সে শুধু একটাই বিষয় বোঝে, প্রফিট অ্যান্ড লস। তার কারো প্রতি কোনো কম্পেশন নেই, কারো প্রতি কোনো সিম্প্যাথি নেই। তাহলে এই দুটো লাইনে তিনি কলোনিয়ালিজমের ওই যে পুরো হোক্স, পুরো ভণ্ডামি, এনলাইটেনমেন্ট প্রজেক্টের পুরোটাকে তিনি ছিঁড়ে তার বিভৎস মুখটা আমাদের সামনে তুলে ধরেছেন। যে তাদের আফ্রিকানদের মরে গেলে তো কিছু যায় আসে না, এমনকি নিজের দেশের সৈনিকরা মরলেও তার কিচ্ছু যায় আসে না। কারণ সে ব্যবসা করতে এসছে, কারণ সে শুধু প্রফিট আর লস বোঝে, কারণ সে শুধু চায় আমার প্রফিট হোক, আমার উন্নতি হোক। তাতে যদি আমার দেশের সাধারণ লোকজন যুদ্ধ করতে গিয়ে, অন্য জায়গা দখল করতে গিয়ে মরেও যায়, আমার কিচ্ছু যায় আসে না। Statistics justify and scholars siege the salience of colonial policy. এরা কি করবে? এই কলোনিয়াল পাওয়ার, তার মাথার উপর যারা বসে আছে, তাদের পোষ্যরা, যাদেরকে তারা পুষে রেখেছে, হতে পারে নিউজ মিডিয়া, বিভিন্ন ফর্মে, তারা স্ট্যাটিস্টিক্স দিয়ে যাবে আমাদের কাছে জাস্টিফাই করার জন্য। কাকে জাস্টিফাই করার জন্য? কলোনিয়াল পলিসি, যে আমরা কেন ভারতবর্ষকে দখল করেছি, তার জন্য তারা স্ট্যাটিস্টিক্স দেবে। কি স্ট্যাটিস্টিক্স? আগে ভারতবর্ষের অবস্থা এত খারাপ ছিল, আমরা এসে এত ভালো বানিয়ে দিলাম। আগে আফ্রিকার অবস্থা এত খারাপ ছিল, আমরা এসে এত ভালো বানিয়ে দিলাম। তারপর তাদের আরো পোষ্য আছে, বড় বড় স্কলার্স, বড় বড় একাডেমিশিয়ানস, তারা আমাদের বোঝাবে কলোনিয়াল পলিসি। কেন আমরা দেশগুলোকে দখল করেছি? না, দখল করার জন্য নয়, আমরা দখলদার নই, আমরা সাদা চামড়ার মানুষ, সিভিলাইজড। তোমরা কালো চামড়ার বা বাদামি চামড়ার মানুষ, তোমরা আনসিভিলাইজড, বারবারাস, আনএডুকেটেড, আনকালচার্ড। মানে আমাদের কালচারটাকে তারা অস্বীকার করে দেয়। এটা আবার কালচার নাকি? তাহলে এই কলোনিয়াল পলিসিকে তারা জাস্টিফাই করার চেষ্টা করে, বিভিন্ন স্ট্যাটিস্টিক্সকে সামনে নিয়ে এসে, স্কলার্সদের বড় বড় আর্টিকেলসকে সামনে নিয়ে এসে তারা কলোনিয়াল পলিসিকে জাস্টিফাই করার চেষ্টা করে। কিন্তু সেই কলোনিয়াল পলিসির জন্য যারা বলি হয়,
যাদের মৃত্যু ঘটে, তাদের সেই স্ট্যাটিস্টিক্স দেখে কি লাভ? হোয়াট ইজ দ্যাট? এখানে দ্যাট মানে স্ট্যাটিস্টিক্সে কি বা যায় আসে, স্কলারদের বড় বড় আর্টিকেলে কি বা যায় আসে। হোয়াট ইজ দ্যাট টু দ্য হোয়াইট চাইল্ড হ্যাকড ইন বেড? এই সময় মাওরা একটা বিভৎস হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। একটা 6 বছরের বাচ্চা, তার পুরো পরিবার সহ তাদেরকে হত্যা করা হয়। সেই 6 বছরের বাচ্চাটার কি দোষ? সে আফ্রিকানও বোঝে না, সে ব্রিটিশও বোঝে না, সে সাদাও বোঝে না, সে কালোও বোঝে না, সে কলোনাইজারও বোঝে না, সে কলোনাইজডও বোঝে না। কিন্তু এই হত্যাকাণ্ডের ফলে সারা পৃথিবী জুড়েই মাওদের বিরুদ্ধে প্রতিবাদ হয়। তাহলে সেই 6 বছরের ছোট্ট বাচ্চাটা সে কলোনিয়াল পলিসির কি বোঝে? কেন সেই পলিসির জন্য তার জীবনটা কেড়ে নেওয়া হবে? তার বলি সেই ছোট্ট বাচ্চাটা কেন হবে? এবং তাতে যেমন মাওদের কিচ্ছু যায় আসে না, একই রকম ভাবে ওই কলোনিয়ালিজমের মাথার উপর যারা বসে আছে তাদেরও কিচ্ছু যায় আসে না। এবারে তুমি লক্ষ্য করো, এখানে তিনি একটা ব্রিটিশ চাইল্ডের মৃত্যুর কথা বললেন, কিন্তু এক পেশে তিনি নন, তিনি অন্য দিকটাকেও তুলে ধরবেন। পরের লাইনটা দেখো, টু স্যাভেজেস। এখানে স্যাভেজেস বলতে কাদেরকে বলা হচ্ছে? আফ্রিকানসদেরকে। এবং একটু ভালো করে বুঝে দেখবে, এই স্যাভেজেস ওয়ার্ডটাকে দেখে তুমি এটা ভেবে নিও না যে কলোনিয়াল পাওয়ারের মতোই ডেরেক ওয়ালকটও বিশ্বাস করেন যে আফ্রিকানরা, কালো চামড়ার মানুষেরা স্যাভেজ। না, এটা আয়রনিক্যালি বলা হচ্ছে। সাদা চামড়ার স্ট্যান্ডার্ডটাকে মাথায় রেখে বলছে ওদের দৃষ্টিভঙ্গি থেকে যে ওরা এদেরকে স্যাভেজ বলে। তাদের নিজস্ব কালচার ছিল, যে কালচারটাকে এটা মানতো না। টু স্যাভেজেস এক্সপেন্ডেবল অ্যাজ জুস। এক্সপেন্ডেবল ওয়ার্ডটা এখানে প্রচন্ড ইম্পর্টেন্ট। এক্সপেন্ডেবল মানে হচ্ছে রিলেটিভলি অব লিটিল সিগনিফিকেন্স, হেন্স ক্যান বি ডিস্ট্রয়েড। তাহলে যাদেরকে আমরা নিজেদের থেকে তুচ্ছ ভাবি, যাদেরকে ধ্বংস করে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া যায়, মানে ওরা ঠিক মানুষই নয়। জিউদের সাথে কেন তুলনা করা হচ্ছে? যেমন হিটলার মানতেন, যেমন হিটলার ভাবতেন যে জিউরা মানুষই নয়, অন্তত মানুষ হলে আমাদের চেয়ে ইনফেরিয়ার মানুষ, ওদেরকে তো হত্যা করাই যায়, ওদেরকে তো শেষ করে দেওয়াই যায়। একই রকম ভাবে এই সাদা চামড়ার মানুষেরা ভাবে কালো চামড়ার মানুষগুলো তো মানুষই নয়, বা মানুষ হলে আমাদের থেকে ইনফেরিয়ার। যেভাবে হিটলার ইহুদিদের হত্যা করে গেছে, একই রকম ভাবে এই সাদা চামড়ার কলোনিয়াল পাওয়ার এসে কালো চামড়ার আফ্রিকানদেরকে হত্যা করে যাচ্ছে। এবং এখানে লক্ষ্য করে দেখো, তিনি একটা ইনস্টেন্স দেখিয়েছেন যেখানে মাওরা একটা বাচ্চাকে হত্যা করেছে, আর হাজার হাজার উদাহরণ দেখিয়েছেন যেখানে সাদা চামড়া কালো চামড়াকে হত্যা করে। তিনি দুই পক্ষেরই বিরুদ্ধে, কিন্তু তিনি এইটাও বুঝিয়ে দিয়েছেন যে মাওরা আজ যখন এটা করছে সেটা অবশ্যই জাস্টিফায়েবল নয়, কিন্তু তার আগে অনেক 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 কালো চামড়ার মানুষকে, হাজার হাজার লক্ষ লক্ষ কালো চামড়ার মানুষের উপর এরা অত্যাচার করেছে, তাদের অনেককে হত্যা করেছে। তাদের সাথে তারা কেমন আচরণ করে? যেমন আচরণ ইহুদিদের সাথে করতো হিটলার, তাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হতো। তোমরা অনেকেই নিশ্চয় সিলভিয়া প্লাথের সেই বিখ্যাত কবিতাটা পড়েছো, লেডি লেজারাস, এবং তাতে দেখবে তুমি এই হলোকস্টের অনেক রেফারেন্সেস আছে, বিভৎস বিভৎস ইমেজ তুলে ধরা আছে। বা আমরা যদি ইতিহাস পড়ি তাহলে আমরা গাদা গাদা এরকম উদাহরণ খুঁজে পাবো। এর উপর দুর্দান্ত দুর্দান্ত মুভি পর্যন্ত আছে যেখানে দেখানো হচ্ছে ইহুদিদের উপর কি ধরনের অত্যাচার করেছেন, কতটা পাশবিক অত্যাচার করেছেন। পাশবিক বললে অবশ্য পশুদের রাগ হতে পারে, কারণ এটা পশুরা এই ধরনের অত্যাচার করে না, এটা একমাত্র মানুষ করতে পারে। হিটলার কি পরিমাণ অত্যাচার চালিয়ে গেছেন ইহুদিদের উপর, সে একই অত্যাচার ইংরেজরা চালিয়ে গেছে আফ্রিকানদের উপর। এবং ইতিহাস কত বড় আয়রনির আধার, সেই হিটলারের বিরুদ্ধে অস্ত্র তুলেছিল ইংরেজরা। হিটলার নিজের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করেছে, আর ইংরেজরা সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ বাদামি চামড়ার কালো চামড়ার মানুষদের হত্যা করেছে। তাহলে হিটলারের থেকে এরা কোথায় ভদ্রলোক, এরা কোথায় ভালো? আশা করি প্রথম অংশটা বুঝতে পারা গেছে, ফার্স্ট স্ট্যান্ডারটা বুঝতে পারা গেছে, মানে ফার্স্ট পার্ট বুঝতে পারা গেছে, প্রথম 10টা লাইন। তিনি পুরো কনটেক্সটটা আমাদের সামনে তুলে ধরলেন এবং তিনি নিজের স্ট্যান্ডটা আমাদের সামনে ক্লিয়ার করলেন যে আমি সমস্ত রকম ভায়োলেন্সের বিরুদ্ধে, আমি সমস্ত রকম রক্তপাতের বিরুদ্ধে। তিনি ইংরেজদেরকেও কোথাও জাস্টিফাই করেননি, আর একটা নিরীহ শিশুর হত্যাকেও তিনি কোথাও জাস্টিফাই করেননি। এখান পর্যন্ত ক্লিয়ার? চলো আমরা পরের অংশের দিকে তাকাই। আর একটা কথা মাঝে বলে রাখি, যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে, শুধু এই ভিডিওর কথা বলছি না, যে কোনো ভিডিওতেই বলছি, তাহলে কমেন্টে লিখবে। আমি চেষ্টা করব তোমাদের সেই সংশয় যদি আমি দূর করতে পারি।
আমার তরফ থেকে আমার 100% চেষ্টা থাকবে তোমাদের সেই সমস্যাগুলোকে দূর করে দেওয়ার। তবে সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর যদি কোথাও কোনো সমস্যাও মনে হয়, যদি কোথাও কোনো সাজেশন থাকে সেটাও লেখো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। ওকে, চলো আমরা পরের অংশের দিকে এগিয়ে যাই। তাহলে সেকেন্ড পার্ট, thrashed out by beaters, the long rushes break in a white dust of ibises whose cries have wheeled since civilization's dawn from the parched river or beast-teeming plain. আমরা জানি আইবিস হচ্ছে আফ্রিকার এক ধরনের পাখি, যে পাখিগুলো ওই যে রাসেস বলেছে নলখাগড়ার গাছের ঝোপে লুকিয়ে থাকতো, আর শিকারীরা বিচার্স তারা গিয়ে সেই সমস্ত ঝোপে আঘাত করত। সেই আঘাতে ব্যতিব্যস্ত হয়ে পাখিগুলো উড়ে বেড়াতো। সেটা সভ্যতার শুরুর থেকেই চলছে, এই পাখিগুলোকে শিকার করার চেষ্টা সভ্যতার শুরুর থেকেই চলছে। তারা গিয়ে এই শুকিয়ে যাওয়া নদী বা বিস্টিমিং, টিমিং মানে কি ফুল অফ, অ্যাবান্ডেন্ট অফ, তাহলে চারদিকে পশুতে ভর্তি যে প্লেন ল্যান্ড, কোথাও তাদের শান্তি নেই, সব জায়গা থেকে শিকারীরা তাদের তাড়া করে বেড়াচ্ছে। এটা হচ্ছে আক্ষরিক অর্থ, এটা আসল অর্থই নয়। পুরো এই 4টে লাইনের মিনিংকে একটা ওয়ার্ড দিয়ে শেষ করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে বড় মাপের কবির পরিচয়। সেই ওয়ার্ডটা হচ্ছে হোয়াইট। আইবিস এক ধরনের পাখির নাম। হ্যাঁ, আফ্রিকার কোথাও কোথাও আইবিস পাখিকে খাওয়া হয়, কিন্তু বেশিরভাগ জায়গাতে খাওয়া হয় না, ওটা সেক্রেড বার্ড। ইজিপ্টের একজন দেবতার নাম থত, সেই দেবতার পবিত্র পাখি হচ্ছে আইবিস। এখানে আইবিস পাখিগুলো আফ্রিকান পিপলদেরকে সিম্বলাইজ করে। এখানে আইবিস পাখিগুলো তারা কার প্রতীক? তারা হচ্ছে আফ্রিকানসদের প্রতীক। আর এই যে বিটার্স, হান্টার্স, এরা হচ্ছে কলোনাইজার্স। আর যে সিভিলাইজেশন ডন, এখানে সিভিলাইজেশন ওয়ার্ডটা আয়রনিক্যালি বলা হয়েছে। আফ্রিকানদের পুরনো কালচার, সেটা তো আনসিভিলাইজড পিপলদের কালচার, তারা তো বারবার আসছিল, তারা আনএডুকেটেড ছিল। তাহলে সিভিলাইজেশন কারা নিয়ে এলো আফ্রিকাতে? সিভিলাইজেশন ডন। তাহলে আফ্রিকাতে যে সভ্যতার ভোর, সভ্যতার উষালগ্নের ঘোষণা কারা করলো? ইংরেজরা করলো। তার আগে তোর আনসিভিলাইজ ছিল, তাদের তো কোনো সভ্যতা বলে কিছু ছিলই না। তাহলে সেই সভ্যতা মানে কোন সভ্যতা? সাদা চামড়ার ঘোষণা করা সভ্যতার শুরুর থেকে এই কলোনাইজার্সরা হচ্ছে হান্টার্স। সেই আফ্রিকার ঝোপঝাড় থেকে তারা লাঠি মেরে মেরে আফ্রিকানদের তাড়া করে করে গেছে, তাদের নদী কেড়ে নিয়েছে, তাদের সমতল ভূমি কেড়ে নিয়েছে। বুঝতে পারলে? এখানে আদৌ আফ্রিকানরা হান্টার্স নয়, তারা আইবিস পাখিকে তাড়া করে বেড়াচ্ছে, হত্যা করে বেড়াচ্ছে। শুকনো নদী থেকে শুরু করে পশুতে ভর্তি সমতল ভূমি, কোথাও তাদের আশ্রয় নেই, এটা বলা হচ্ছে না। ডাস্টের কালারটা হোয়াইট, তার মানে ডাস্ট ক্রিয়েটেড বাই দ্য হোয়াইট পিপল। এখানে হান্টার্সরা হচ্ছে হোয়াইট পিপল। সিভিলাইজেশন ডন মানে সাদা চামড়ার মানুষেরা যখন এলো, তখন তারা এসে আফ্রিকানদের বোঝালো, এই আমরা হাতে করে সভ্যতার টর্চ লাইট তোমাদের দেশে নিয়ে এলাম, এরপর থেকে তোমরা বুঝতে পারবে সভ্যতা কারে কয়। এর আগে তোমরা জানতে না, এর আগে তোমরা অসভ্য, অভদ্র, যা যা বলা যায় আর কি, বর্বর তোমরা ছিলে। এই কথায় যারা মেনে নিল, যারা মানল না, যারা চোরাগোপ্তা গেরিলা আক্রমণ করে চলেছে, মাওদের মতো চোরাগোপ্তা যারা গেরিলা আক্রমণ করে চলেছে আফ্রিকার ঝোপঝাড়ে বনে জঙ্গলে লুকিয়ে, এই কলোনাইজাররা হান্টার সেজে তাদের তাড়া করতে শুরু করলো। নদী থেকে শুরু করে সমতল ভূমি সব তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো। আশা করি বুঝতে পারা গেছে। তারপর দেখো এই লাইনটা অনবদ্য লাইন, দ্য ভায়োলেন্স অফ বিস্ট অন বিস্ট ইজ রেড অ্যাজ ন্যাচারাল ল। একটা পশু যখন আর একটা পশুর উপর ভায়োলেন্স দেখায়, সেটা হচ্ছে ল অফ নেচার। আমরা বায়োলজিতে সবাই পড়েছি খাদ্য খাদক সম্পর্ক। একটা সিংহ একটা হরিণকে শিকার করবে, এটা স্বাভাবিক। সে হরিণকে শিকার করে না এই ফুর্তিতে নয় যে দেখো আমি হরিণকে মারতে পারি, সে শিকার করে কারণ শিকার করতে বাধ্য, তাকে খেয়ে বাঁচতে হবে। এটা খাদ্য খাদক সম্পর্ক। কিন্তু যখন হিটলার ইহুদিদেরকে হত্যা করেছে, ওই ইহুদিদের মাংস খাবার জন্য হত্যা করেনি। তাহলে একটা পশু যখন আর একটা পশুকে আক্রমণ করে, এটা হচ্ছে ল অফ নেচার। প্রকৃতি এইভাবে সব কিছুকে তৈরি করেছে। আমরা খাদ্য শৃঙ্খল পড়ে এসেছি যে একটা পশু আর একটা পশুকে হত্যা করে তার মাংস খেয়ে বেঁচে থাকে,
তার বাঁচার তাগিদে, তার বাঁচার জন্য এটা করা জরুরি, তাকে করতে হয়। বাট এর পরের অংশটা শুনবে, মারাত্মক। বাট upright man seeks his divinity by inflicting pain. কিন্তু যখন হিটলার ইহুদিদের হত্যা করছিল, কেন? প্রমাণ করার জন্য যে কবে কবে লাগতা হ্যায় কি আপনি ভগবান হ্যায়। হিটলার এই জন্য ইহুদিদের হত্যা করছিল যে আমি তোমাদের থেকে সুপিরিয়র, তোমাদের জীবন, তোমাদের মৃত্যু সব আমার হাতের মুঠোয়, আমি চাইলে তুমি বাঁচবে, আমি না চাইলে তুমি বাঁচবে না, আমি সব কিছু ডিসাইড করতে পারি, তোমার জীবন তোমার মৃত্যু সব আমার হাতের মুঠোয় আছে। আপরাইট ম্যান, এইটাও আয়রনিক্যাল। এই ইংরেজরা বিশ্বাস করে, এই যে ব্রিটিশরা বিশ্বাস করে যে আমরা হচ্ছি সুপিরিয়র বাদামি বা কালো চামড়ার মানুষদের থেকে। আপরাইট ম্যান মানে সুপিরিয়র পারসন। তারা এটা ক্লেম করত, তারা এটা বিশ্বাস করত, তারা এটা আমাদেরকে বোঝাতে চাইতো যে আমরা তোমাদের থেকে সুপিরিয়র। তাহলে এই কারণে সিক্স ইজ ডিভিনিটি, সে নিজেকে ঈশ্বর বলে প্রমাণ করার চেষ্টা করত, যে তারা একটা ভগবানে মানত, আর সেই ভগবানে যারা মানত না তাদের কাছে তারা নিজেরাই ভগবান। তারা আমাদের দেশে ভগবান সেজে এসেছিল, তারা আফ্রিকাতে ভগবান সেজে গেছিল, যেভাবে হিটলার ইহুদিদের কাছে ভগবান হবার চেষ্টা করেছে। আর যদি তোমরা কেউ জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস পড়েছো, তাহলে সেখানে দেখবে সাদা চামড়ার কুর্জ নামের যে ক্যারেক্টার, সে কালো চামড়ার মানুষগুলোর কাছে ভগবান সেজে বসেছিল। তাহলে যে মানুষগুলো নিজেদেরকে আপরাইট ম্যান বলে ভাবে আর পাঁচজনের থেকে সুপিরিয়র বলে ভাবে, যেটা ইংরেজরা ভাবত, তারা বাকিদের কাছে ভগবান সেজে বসতো, তাদের জীবন মৃত্যু সবকিছু তাদের হাতের মুঠোয়, এটা তারা প্রমাণ করতে চাইতো। কিভাবে? বাই ইনফ্লিক্টিং পেইন। যেভাবে ইহুদিদের উপর বারবার অত্যাচার করে হিটলার নিজেকে তাদের চেয়ে সুপিরিয়র প্রমাণ করার চেষ্টা করেছে, নিজেকে ভগবান প্রমাণ করার চেষ্টা করেছে। কারণ একমাত্র আমরা কি জানি যে একমাত্র ঈশ্বরের হাতে আছে মানুষের জীবন এবং মৃত্যুর নির্ধারণ করার ক্ষমতা। ইহুদিদের জীবন এবং মৃত্যুকে একসময় নির্ধারিত করেছিল হিটলার। যেভাবে ইংরেজরা কালো চামড়ার মানুষদেরকে দখল করে তাদের জীবন এবং মৃত্যুর নিয়ন্তা হয়ে দাঁড়িয়েছিল। তাহলে এখানে আপরাইট ওয়ার্ডটা আয়রনিক্যাল, যে তুমি নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করেছো, তুমি এতটাই বড় হয়ে গেছো। তাহলে পশুর সাথে পশুর যে লড়াই, একটা পশুর আর একটা পশুর প্রতি যে ভায়োলেন্স, সেটা ল অফ নেচার। কিন্তু যখন কোনো কোট আনকোট সুপিরিয়র ম্যান বাকিদের কষ্ট দেয়, তখন সে নিজেকে, বাকিদের যখন যন্ত্রণা দেয়, তখন সে নিজেকে ঈশ্বর বলে ভাবতে শুরু করে। তাহলে এটা কিন্তু খাদ্য খাদক সম্পর্ক নয়, তার মানে এটা ল অফ নেচার নয়, তার মানে এটা আনন্যাচারাল। তার মানে এটা আমরা নিশ্চিতভাবে বুঝতে পারছি ডেরেক ওয়ালকট কোনো জায়গা থেকেই কলোনিয়ালিজমকে সাপোর্ট করছেন না, তিনি তার ঘোরতর শত্রু ছিলেন। ডিলিরিয়াস অ্যাজ দিস ওয়ারিড বিস্টস। এবং আরেকটা জিনিস, আচ্ছা বলো তো, যখন আমাদের দেশে কোল, ভিল, মুন্ডা এবং সাঁওতালরা যখন আমাদের দেশে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল, তারা জানতো ইংরেজদের হাতে রাইফেল আছে, তারা জানতো ইংরেজদের হাতে কামান আছে, তাদের কাছে ছিল তীর ধনুক, তাদের কাছে ছিল বর্ষা। সেইগুলো নিয়ে যখন তারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে নেমেছিল, নিশ্চিতভাবে তাদের মধ্যে এই মোহটা ছিল না যে আমরা কামানের বিরুদ্ধে তীর ধনুক নিয়ে তাদেরকে এক ঝটকায় দেশ থেকে তাড়িয়ে দিতে পারবো। তারপরে তারা লড়াই করতে নেমেছিল। কেন নেমেছিল? কারণ জল, জমি, জঙ্গলকে বাঁচানোর জন্য, নিজেদের অস্তিত্বকে টেকানোর জন্য, নিজের ঐতিহ্যকে টেকানোর জন্য এটা প্রয়োজনীয় ছিল। একই রকমভাবে এই যে আফ্রিকানরা যারা আজকে হাতে অস্ত্র তুলে নিয়েছে, তারা ভালো করে জানে যে ইংরেজদের হাতে আমাদের থেকে অনেক আধুনিক অস্ত্র আছে। তার মানে কি তারা লড়াই করবে না? তার মানে কি তারা চুপচাপ সারেন্ডার করে দেবে? এটা নয় যে তারা কনফিডেন্ট নয়, তারা ভয় থেকে লড়াই করতে নেমেছে। কিসের ভয়? হারানোর ভয়, নিজের অতীত হারানোর ভয়, নিজের ঐতিহ্য হারানোর ভয়, নিজের জল, জমি, জঙ্গল হারানোর ভয়। চল কি বলছে দেখো, ডেলিরিয়াস মানে বিকারগ্রস্ত। অ্যাজ দিস ওয়ারিড বিস্টস, বিস্ট এখানে কারা? আফ্রিকানস, কারণ আফ্রিকার সাথে বিস্টের একটা ঘনিষ্ঠ যোগাযোগ। ওয়ারিড, তারা হচ্ছে মারাত্মক টেন্সড, তারা কনফিডেন্ট নয়, তারা ওয়ারিড। কিসের ওয়ারিড? কিসের দুশ্চিন্তা? ওই যেটা বললাম, জল, জমি, জঙ্গল হারানোর দুশ্চিন্তা, ঐতিহ্য হারানোর দুশ্চিন্তা, অতীত হারানোর দুশ্চিন্তা, নিজের দেশ হারানোর দুশ্চিন্তা। তাহলে ডান্স টু দ্য টাইটান কার্কাস অফ আ ড্রাম, যেভাবে একটা মৃতদেহের চারপাশে ড্রাম বাজাতে বাজাতে নাচ করা হয়, একই রকমভাবে
তখন যেমন মানুষের মধ্যে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা দেখা দেয় এবং তারা নাচ করতে করতে পাগলের মতো অবস্থা হয়ে যায়, বিকারগ্রস্ত অবস্থা হয়ে যায়, সে একই রকমভাবে তারা যুদ্ধ করতে নেমেছে। তারা জানে এই যুদ্ধে আমাদের জেতার সম্ভাবনা নেই। তারা জানে ইংরেজদের সমান সমান অস্ত্র আমাদের হাতে নেই, তাদের মতো অত্যাধুনিক যন্ত্রপাতি অত্যাধুনিক অস্ত্র শস্ত্র আমাদের হাতে নেই। তারপরে তারা লড়াই করতে নেমেছে। কারণ লড়াই করতে নেমেছে এইটা নয় যে তারা কনফিডেন্ট, লড়াই করতে নেমেছে এইটা যে তারা ওয়ারিড। While he calls huge African courage, still that native bread of the white peace contracted by the dead. কি বলছে? While he calls courage, আরে বাবা লোকের সামনে দেখাতে হবে যে আমরা বিরাট সাহসী, আমরা বিরাট কনফিডেন্ট, কিন্তু কনফিডেন্ট নয়। আসলে তারা কি? স্টিল দ্যাট নেটিভ ব্রেড, তারা ভীত। কিসের জন্য ভীত? তাদের নেটিভ আইডেন্টিটি হারানোর ভয়, যে আমাদের পুরো আইডেন্টিটি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। কালচার হারানো মানে নিজের পরিচয় হারানো, অতীত হারানো মানে নিজের পরিচয় হারানো, ঐতিহ্য হারানো মানে নিজের পরিচয় হারানো। তাহলে আসলে তারা ভয়ে আছে। তাহলে তাদের কারেজ তাদের লড়াই করতে নামায়নি, তাদের ভয় তাদের লড়াই করতে বাধ্য করছে। তাহলে শখে তারা লড়াই করতে যায়নি, তারা বাধ্য হয়েছে লড়াই করতে যেতে। কারণ তারা কি কোন বিষয়টাকে ভয় পায়? অফ দ্য হোয়াইট পিস। হোয়াইট শব্দটাকে, হোয়াইট রংটাকে ধরা হয় সিম্বল অফ ভার্চু। কে সাদা রঙকে সমস্ত ভার্চুর প্রতীক বানিয়েছে? সাদা রঙের মানুষেরা বানিয়েছে। এটাও পলিটিক্স। সাদা মানেই ভালো আর কালো মানেই খারাপ, এই যে ডাইকটমি তৈরি করা হয়েছে। পৃথিবীর যা কিছু ভালো তার রং সাদা, যা কিছু খারাপ তার রং কালো। এই ডাইকটমিটা হাস্যকর। এই সাদা শান্তি মানে কি? সাদা চামড়ার মানুষেরা আমাদের দেশেও শান্তি স্থাপন করেছিল। কিভাবে? যেখানে যেখানে বিদ্রোহের স্বর একটুও শোনা গেছে সেখানে অকথ্য অত্যাচার করে তাদেরকে মেরে, তাদেরকে জেলে ঢুকিয়ে হত্যা করে চারদিকে শ্মশানের শান্তি নামিয়ে এনেছিল। একই রকমভাবে আফ্রিকায় তারা যারাই তাদের সুপিরিয়রিটিকে মানছে না, তার বিরুদ্ধে আন্দোলনে নামছে, তাদেরকে জেলে ঢুকিয়ে তাদেরকে হত্যা করে সেখানে শ্মশানের শান্তি নামিয়ে এনেছে। তাহলে সাদা শান্তি মানে হচ্ছে শ্মশানের শান্তি, যে শান্তি ইংরেজরা আফ্রিকাতে নিয়ে এসেছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে। সেই শান্তিকে এরা ভয় পাচ্ছে, কারণ সেই শান্তির মানে হচ্ছে এদের দেশের সমস্ত অতীতকে, সমস্ত ঐতিহ্যকে শেষ করে দেওয়া। অফ দ্য হোয়াইট পিস কন্ট্রাক্টেড বাই দ্য ডেড, এই সাদা শান্তির নামে তারা প্রচুর প্রচুর মানুষকে হত্যা করেছে। তাহলে আজকে যখন এই কালো চামড়ার মানুষেরা, আজকে যখন কেনিয়ান মানুষেরা, আজকে যখন মাওরা অস্ত্র তুলে নিয়েছে, তারা কারেজ থেকে নয়, তারা ভয় থেকে তুলে নিয়েছে। তারা এই সাদা শান্তিকে ভয় পায়, কারণ সাদা শান্তি মানে হচ্ছে এদের মৃত্যু, সাদা শান্তি মানে হচ্ছে এদের সমস্ত অতীত ঐতিহ্যকে ধ্বংস করে দেওয়া। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আশা করি বুঝতে পারা গেছে। না বুঝলে কি করবে? আমি আগেই বললাম, প্রশ্ন করবে। চলো আমরা থার্ড অ্যাজ ওয়েল অ্যাজ লাস্ট পার্ট পড়ি। এগেইন ব্রুটিশ নেসেসিটি wipes its hand upon the napkin of a dirty cause, যেটা আমি তোমাদের আগেও বললাম। উদ্দেশ্য কি? দেশগুলোকে দখল করা। উদ্দেশ্য কি? দেশগুলোকে লুটে পুটে নেওয়া। ইংল্যান্ডে একসময় প্রধানমন্ত্রী ছিলেন উইলিয়াম পিট। সেই সময় ইংল্যান্ড অনেকগুলো কলোনি তৈরি করে, ওকে এই জন্য বলা হয় গ্রেটেস্ট এম্পায়ার বিল্ডার অফ ইংল্যান্ড। তার কিছু পরে একজন প্রধানমন্ত্রী আছেন গ্রেনভিল, তিনি এসে বলেন উইলিয়াম পিট তো অনেকগুলো দেশকে দখল করে আমাদের দেশের তো শ্রীবৃদ্ধি ঘটিয়ে দিয়েছেন, এরপর আমি আরেক কাজ করি। কি কাজ করব না, আমি তোমাদের ট্যাক্স কমিয়ে দিই। তাহলে যদি ইংরেজদের ট্যাক্স কমায় তাহলে ইংল্যান্ড দেশটা চলবে কি করে? কেন? আমেরিকা নামের আমাদের একটা কলোনি আছে না, তাদের উপর ট্যাক্স বাড়িয়ে দিই। কেন? ভারতবর্ষ নামের আমাদের একটা কলোনি আছে না, তাদের উপর ট্যাক্স বাড়িয়ে দিই। কেন? আফ্রিকার কলোনিগুলো আছে না, তাদের উপর আমরা ট্যাক্স বাড়িয়ে দিই। তাহলে এই কাজটাই তারা করে গেছে। তারা এসেছিল লুটপাট করতে, ডার্টি কজ। তাদের উদ্দেশ্য ছিল প্রচণ্ড খারাপ। ব্যবসার নাম করে এসে সব দেশগুলোকে রাজনৈতিকভাবে দখল করব, সেখান থেকে সব লুটে পুটে নেব, এটা হচ্ছে তাদের ডার্টি কজ।
কিন্তু সে ডার্টি কজকে তারা একটা হোয়াইট ন্যাপকিনের আড়ালে লুকিয়ে রেখেছে। সে ন্যাপকিনটার নাম হচ্ছে এনলাইটেনমেন্ট প্রজেক্ট। যেভাবে ক্ষতবিক্ষত একটা মৃতদেহকে আমরা সাদা কাপড়ে ঢেকে রাখি, একই রকমভাবে তারা তাদের যে জঘন্য ইচ্ছে, যেটা হচ্ছে লুটে পুটে সব খেয়ে নেব এই সমস্ত দেশগুলোর থেকে, সেই ইচ্ছেটাকে একটা সাদা কাপড় দিয়ে চাপা দিয়ে রেখেছিল, যার নাম হচ্ছে এনলাইটেনমেন্ট প্রজেক্ট। আশা করি বুঝতে পারা গেছে। এগেন ব্রুটিশ নেসেসিটি, তাদের ইচ্ছেটা হচ্ছে মারাত্মক ব্রুটিশ, যে কাজটা করতে এসে তারা ওয়াইপস ইটস হ্যান্ডস, কিন্তু হাতটা মুচ্ছে কি দিয়ে? সাদা ন্যাপকিন দিয়ে। অপার ডার্টি কজ, ডার্টি কজটা আমরা বুঝতে পারলাম, সাদা ন্যাপকিনটা বুঝতে পারলাম। চলো পরের অংশ চলো। এগেইন আ ওয়েস্ট অফ আওয়ার কম্পেশন অ্যাজ উইথ স্পেন। এইখানে তিনি স্প্যানিশ সিভিল ওয়ার 1936 to 1939 তার একটা রেফারেন্স আমরা পাবো। এটা ওখানে রিপাবলিকানসদের সাথে ফ্যাসিস্টদের একটা লড়াই হয়েছিল, স্প্যানিশ সিভিল ওয়ার। লক্ষ্য করো সময়টার দিকে তাকাও, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে, যখন জার্মানি, ইটালি, স্পেন এই সব জায়গাতে ফ্যাসিস্ট পাওয়ারের উত্থান ঘটছে, যে ফ্যাসিস্ট পাওয়ারগুলো ধীরে ধীরে এই পৃথিবীটাকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে নিয়ে গেল। তার মানে এখানে তিনি কি বলতে চাইছেন? যে এগেইন আ ওয়েস্ট অফ আওয়ার কম্পেশন, আমি কার প্রতি সহানুভূতি দেখাবো? দুই পক্ষই তো সমানভাবে রক্তক্ষয়ী লড়াইয়ে নেমে পড়েছে। এই পক্ষ রক্তপাত ঘটাচ্ছে, ওই পক্ষ রক্তপাত ঘটাচ্ছে। এই পক্ষও ইহুদিদের মতন আফ্রিকানদের হত্যা করছে, ওই পক্ষও 6 বছরের বাচ্চাকে ছাড়ছে না। কার প্রতি সহানুভূতি দেখাবো? আমি কনফিউজড। যেমন আমি কনফিউজ স্পেনকে নিয়ে। স্পেনের রেফারেন্ট এখানে খুব ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং? তাহলে ইংরেজরা সারা পৃথিবীর মানুষের কাছে কানতে কানতে বলতো, কি বলতো? তোমরা দেখলে মাওরা কত খারাপ, কালো চামড়ার মানুষেরা কত খারাপ, তারা নিরীহ শিশুকেও ছাড়ছে না। হ্যাঁ, তারা ওটা অন্যায় করেছে। কিন্তু স্পেন তো বাবু তোমার ইউরোপের দেশ। সে স্পেনের দুটো গোষ্ঠীর মধ্যে এবং নিজের দেশেরই দুটো গোষ্ঠীর মধ্যে কেন রক্তক্ষয়ী লড়াই চলছে? কেন চারদিকে রক্তপাত ঘটছে? তাহলে এইখানে না হয় সাদা আর কালোর লড়াই আফ্রিকাতে, এবং সেখানে না হয় তুমি একটা ডিসকোর্স সেট করছো, তুমি প্রপাগান্ডা সেট করছো, তুমি সারা পৃথিবীকে বোঝানোর চেষ্টা করছো কালো চামড়ারগুলোর জন্যই বাধ্য হয়ে আমরা অস্ত্র তুলছি। নাহলে আমরা তো বাইবেল নিয়ে, আমরা তো ভদ্রলোক, আমরা বাইবেল নিয়ে ধর্মপ্রচার করতে গেছিলাম। আমরা ওদের জন্য স্কুল খুলে দিয়েছি, আমরা ওদের জন্য বেশ কিছু তোমার হসপিটাল খুলে দিয়েছি, আমরা তো ওদের মঙ্গলের জন্য গেছিলাম। কালো চামড়ারগুলোই তো শয়তান, তারাই তো সারা পৃথিবীতে ভায়োলেন্স ঘটাচ্ছে। আচ্ছা, স্পেনে তো দুই পক্ষই সাদা, তাহলে স্পেনে এগুলো চলছে কেন? স্পেনে কেন এত রক্তপাত হচ্ছে? তাহলে পোয়েটের স্ট্যান্ড আশা করি বুঝতে পারলে। পোয়েট এটা বোঝাতে চাইছেন সাদা বা কালো বিষয়টা নয়, বিষয়টা যে রক্তপাত সব জায়গাতে ঘৃণ্য। দ্য গরিলা wrestles with the সুপারম্যান। গরিলা মানে যার মধ্যে ফিজিক্যাল পাওয়ার প্রচন্ড আছে, কিন্তু ইন্টেলিজেন্স খুবই কম। আর সুপারম্যান যার মধ্যে ফিজিক্যাল পাওয়ারও আছে, আবার তার সাথে আছে ইন্টেলিজেন্স। এখানে গরিলা হচ্ছে আফ্রিকান আর সুপারম্যান হচ্ছে ব্রিটিশ। আফ্রিকানদের গায়ে শক্তি ছিল প্রচন্ড বেশি, কিন্তু এত উন্নত মানের অস্ত্র তো ওদের হাতে ছিল না। আর এই ইংরেজরা তারা প্রচুর অত্যাধুনিক অস্ত্র নিয়ে লড়াই করতে নেমেছিল। তাহলে এই গরিলা তারা শারীরিক ক্ষমতার মাধ্যমে কিছু ইংরেজকে হত্যা করতে পারলেও তারা যে শেষমেশ যুদ্ধে জিতবে না এটা জানাই ছিল, কারণ এই সুপারম্যানদের সাথে লড়াই করার ক্ষমতা গরিলাদের থাকতে পারে না। এরপর সরাসরি এই অংশ থেকে আমরা দেখতে পাবো ডেরেক ওয়ালকট একদম ব্যক্তিগত স্তরে নেমে এসেছেন যে আমি কি করি, মানে আমার এনসেস্টার্সরা তাদের মধ্যে কেউ ব্ল্যাক ছিল, কেউ হোয়াইট ছিল, তাহলে আজকে আমি কার পক্ষে ভোট দেব? আমি কি করি? এই যে কলোনিয়াল পাওয়ার, এই যে ইংরেজ, তাদের ভাষাতে আমি লেখালেখি করি। একসময় তিনি সেই ভাষাতে লিখেই সাহিত্য নোবেল পুরস্কার পাবেন। আবার আফ্রিকান এনসেস্টার্স আছে আমার, বা এনসেস্টার্স নাই বা থাকুক, আমাদের কোনো এনসেস্টার বাংলাদেশে থাকুক বা নাই থাকুক, মায়ানমারে থাকুক বা নাই থাকুক, প্যালেস্তাইনে থাকুক বা নাই থাকুক, ইউক্রেনে থাকুক বা নাই থাকুক, বা যে কোনো স্থানে থাকুক বা নাই থাকুক, আমাদের বাড়ির কেউ পেহেলগামে থাকুক বা নাই থাকুক, আমরা তো ফিল করেছি। তাহলে আমি আজকে করবোটা কি?
আমি কোন দিকে আমার লয়্যালটি দেখাবো? আই হু এম পয়জনড উইথ দ্য ব্লাড অফ বোথ। তাহলে প্রথমত আমার শরীরে দুই পক্ষের রক্তই আছে। এবার পয়জন ওয়ার্ডটা এখানে ইন্টারেস্টিং। আমার শরীরে দুই পক্ষের রক্তই আছে, কিন্তু রক্তটা আজকে বিষাক্ত কেন? কারণ আছে। কারণ যে দুই পক্ষের রক্ত আমার শরীরে বইছে সেই দুই পক্ষই আজকে রক্তপাত ঘটাচ্ছে, সেই দুই পক্ষই বড্ড ভায়োলেন্ট। তাহলে আমার আজকে লজ্জা হচ্ছে যে আমার মধ্যে দুই পক্ষের রক্ত আছে। বলে তিনি পয়জন ওয়ার্ডটা কেন আনবেন? তার ভেতরে যে অ্যাংজাইটি, তার ভেতরে যে টেনশন, সেই সমস্ত কিছু পয়জন ওয়ার্ডটার মাধ্যমে উঠে এসেছে। হোয়ার শ্যাল আই টার্ন? আমি কার পক্ষ নেব? ডিভাইডেড টু দ্য ভেইন। আমি তো পুরো দুভাগে ভাগ হয়ে গেছি। আমার একটা ভাগ বলছে যে এই পক্ষ নাও, অন্য ভাগ বলছে ওই পক্ষ নাও। আমি করবোটা কি? আমি প্রচন্ড কনফিউজড স্টেটে আছি। I who have cursed the drunken officer of British rule. আমি এই ব্রিটিশ শাসনের যে মাতাল অফিসাররা গিয়ে অত্যাচার চালায়, আমি তাদের বারবার বিরোধিতা করেছি। এবং সেটা শুধুমাত্র কথার কথা নয়, এই মানে ড্রাঙ্কেন নেচার এটা ছিল ব্রিটিশ অফিসারদের। বাড়িঘর ছেড়ে অন্য জায়গাতে এসে পড়ে আছে, প্রচুর অত্যাচার চালাতে হচ্ছে, প্রচুর পরিমাণ মদ খেত। এটা লিটারালিও সত্য ছিল। যাই হোক, সেই বিষয়টা এখানে বড় বিষয় নয়। বড় বিষয়টা হচ্ছে যেটা, যে আমি তো এই ব্রিটিশ অফিসারদের বারবার তাদের বিরুদ্ধে আমি সোচ্চার হয়েছি। কারণ এই যে ব্রিটিশ রুল মানে এটা হচ্ছে কলোনিয়ালিজম। ওই দেশের উপর তোমার আসলে কোনো অধিকার নেই। তুমি জবরদস্তি সেখানে ঢুকে পড়েছো। তুমি জবরদস্তি একসময় আমেরিকায় ঢুকে পড়েছিলে, তুমি জবরদস্তি একসময় আফ্রিকায় ঢুকে পড়েছো, তুমি জবরদস্তি একসময় ইন্ডিয়ায় ঢুকে পড়েছো। সারা পৃথিবীতে গিয়ে তুমি জবরদস্তি ঢুকে পড়েছো। সারা পৃথিবীকে তুমি জবরদস্তি নিজের হাতের মুঠোয় করার চেষ্টা করছো। আমি প্রত্যেকটি মুহূর্তে তার তীব্র প্রতিবাদ জানিয়ে এসেছি। হাউ চুজ বিটুইন দিস আফ্রিকা অ্যান্ড দ্য ইংলিশ টাং আই লাভ। তাহলে এই যে আফ্রিকা আর ইংরেজি ভাষা, যে ভাষাকে আমি ভালোবাসি, তার মধ্যে আমি কাকে চুজ করব? তাহলে আমি আফ্রিকাকেও ছাড়তে পারছি না। এখানে আমার অ্যানসেস্টার্সরা ছিল, এবং জায়গাটা আজকে যখন কষ্টে আছে, যন্ত্রণায় আছে, সে কষ্টটা আমি এত দূরে বসেও ফিল করছি। তাহলে আমি আফ্রিকাকে ছাড়তে পারছি না। আবার ইংরাজি ভাষা, যে ভাষায় আমি সাহিত্য সৃষ্টি করেছি, যে ভাষা আমাকে নেম এবং ফেম দিয়েছে, সেই ভাষার প্রতি আমার একটা ভালোবাসা আছে, তাহলে আমি তাকেও ছাড়তে পারছি না। তাহলে আমি করবোটা কি? এখানে লক্ষ্য করো, দিস আফ্রিকা, দিস ওয়ার্ডটা কেন এখানে ইন্টারেস্টিং? তাহলে তিনি তো বলতে পারতেন বিটুইন আফ্রিকা। দিস ওয়ার্ড এখানে ইন্টারেস্টিং কারণ তিনি টাইটেলটা দিয়েছেন ফার ক্রাই ফ্রম আফ্রিকা। যে ফার ক্রাইয়ের আমি একটা এক্সপ্লেনেশন বললাম, যেটা ভাবা হয় তার চেয়ে অনেক আলাদা। তাহলে আফ্রিকাকে আগে প্যারাডাইস বলে ভাবা হতো, কিন্তু এই আফ্রিকা, যে আফ্রিকার এখন নরকে পৌঁছে গেছে, এই আফ্রিকার কথা বলছি আমি। যে আফ্রিকার মানুষজন কষ্টে আছে, যে আফ্রিকার মানুষজন প্রত্যেক মুহূর্তে দেখতে পাচ্ছে তাদের চোখের সামনে রক্তের নদী বইছে, সেই আফ্রিকা। আমি সেই অতীতের আফ্রিকার কথা বলছি না, আজকের আফ্রিকা, যে আফ্রিকা কষ্টে আছে, যন্ত্রণায় আছে, সেই আফ্রিকার কথা বলছি। এই আফ্রিকার কাছ থেকে আমি কি চোখ ঘুরিয়ে নিতে পারবো, নাকি আমি ইংরেজি ভাষাটাকে অস্বীকার করতে পারবো? আমি বুঝতে পারছি না আমি কি করবো। কেউ কেউ অস্বীকার করেছিলেন, যেমন একজনের নাম গুগি ওয়া থিওঙ্গ, খুব ইম্পর্টেন্ট নাম। আশা করি ভবিষ্যতে তোমরা এর সম্পর্কে পড়াশোনা করবে। আজ আমাদের সময় নেই তার বিষয়ে কথা বলার। শুধু এটা বলে রাখি, এই গুগি ওয়া থিওঙ্গ আর চিনুয়া আচিবির মধ্যে ইংরেজি ভাষা ব্যবহার নিয়ে একটা মারাত্মক কন্ট্রোভার্সি আছে, পারলে পরে জেনে নিও। বিট্রে দেম বোথ অর গিভ ব্যাক হোয়াট দে গিভ। ধরো তোমার দুই বন্ধুর মধ্যে মারাত্মক ঝামেলা হচ্ছে, এবার দুই বন্ধুর ঝামেলা, তার মাঝে পড়ে গেছো তুমি। এবার তুমি কি করবে? তোমাকে দুইজনে বলছে বল আমি ঠিক না, আমি ঠিক না। তাহলে সেখানে তোমার দুটো করার আছে, তুমি চুপচাপ বাড়ি পালিয়ে গেলে। দুজনকে বিট্রে করে তুমি চুপচাপ বাড়ি পালিয়ে গেলে, এটা একটা অপশন। বিট্রে দেম বোথ, আমি বাবু কারোর সাথেই নেই, যা তোরা মারপিট করছিস, যা পাচ্ছিস কর যা। অর গিভ ব্যাক হোয়াট দে গিভ, আর আমি তো দুজনের কাছে ঋণী, নাকি আমার উচিত দুজনের ঋণ শোধ করা? তাহলে আমি কি চুপচাপ সরে যাব, দুজনকে বিট্রে করব, যে যা পাচ্ছ করো, নাকি আমি দুজনের ঋণ শোধ করার কথা ভাববো, আমি আমার দায়িত্ব পালন করার কথা ভাববো? হাউ ক্যান আই ফেস
such slaughter and be cool. আমি এই হত্যাকাণ্ড দেখে কি করে চুপ করে থাকি? তাহলে ফার্স্ট অপশনে আমি নেই, আমি বিট্রে করতে পারবো না। এই হত্যাকাণ্ড দেখার পর আমি চুপ করে থাকতে পারবো না। এই হত্যাকাণ্ডের মধ্যে দুটো হত্যাকাণ্ড জড়িত। তাতে ইংরেজরা তাদের ক্ষমতা দখল করার জন্য যেভাবে অকথ্য অত্যাচার চালিয়ে গেছে আফ্রিকানদের উপর, সে হত্যাকাণ্ড যেমন আছে, তেমনি মাওরা যে হত্যাকাণ্ড চালিয়ে গেছে সে হত্যাকাণ্ডও আছে। তাহলে আমি চোখের সামনে হত্যাকাণ্ড দেখে আমি চুপ করে থাকতে পারবো না। আমার মধ্যে একটা মানুষ বেঁচে আছে। শেষ লাইনটা শোনো, হাউ ক্যান আই টার্ন ফ্রম আফ্রিকা অ্যান্ড লিভ। আমি আফ্রিকার কাছ থেকে চোখ ফিরিয়ে নিয়ে কি করে বেঁচে থাকি? তাহলে আজকে আফ্রিকার যে দুর্দিন, আজকে আফ্রিকার যে দুর্দশা, আজকে আফ্রিকার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে চোখ ফিরিয়ে নিয়ে আমি কি বাঁচতে পারবো? আমি কি মানুষ হিসেবে নিজের পরিচয় দিতে পারবো কারো কাছে? তাহলে একটা কোশ্চেন মার্ক দিয়ে শেষ হচ্ছে। কিন্তু আমরা জানি এই ধরনের কোশ্চেনকে বলা হয় রেটোরিক্যাল কোশ্চেন। তোমরা রেটোরিক পড়েছো, সেইখানে এই ধরনের কোশ্চেনকে বলা হয় ইন্টারোগেশন, যে কোশ্চেনের ভেতরে উত্তর লুকিয়ে আছে। না, পারবো না। এই অবস্থায় আমার পক্ষে আফ্রিকাকে ছেড়ে দেওয়া সম্ভব নয়, আমাকে আফ্রিকার পক্ষ অবলম্বন করতে হবে। তাহলে পুরো কবিতাটা জুড়েই তিনি একটা ব্যালেন্স করার চেষ্টা করে গেছেন। তিনি বলে গেছেন, আমি ভায়োলেন্সকে সাপোর্ট করি না, তা এই পক্ষেরই হোক বা ওই পক্ষের হোক। কিন্তু শেষমেশ দাঁড়িপাল্লার একটা দিক ভারী হয়ে গেল, সেটা আফ্রিকার দিক। কারণ তিনি কবিতা শেষ করছেন আফ্রিকার প্রতি তার সমর্থন জানিয়ে, আফ্রিকার প্রতি তার সমমর্মিতা জানিয়ে। তাহলে এখানে আমাদের কবিতা শেষ হলো। আশা করি কবিতাটা তোমাদের ভালো লেগেছে। বাকি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।